আর এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে, দুয়ারে সরকার প্রকল্প আমরা শুনেছিলাম, কিন্তু দুয়ারে খাদান এবং রীতিমতো সেই খাদানে পড়ে গিয়ে মৃত্যু হলো এক শিশুর। দুর্গাপুরের খবর জানাচ্ছি আপনাদেরকে, দুর্গাপুরের বুধবুদের সেখানকার পঞ্চায়েতে বলরামপুর ডাঙ্গার ঘটনা এটি, এবং সেখানে যে অভিযোগ সামনে আসছে যে এক শিশু এবং ঠিক সেই জায়গা থেকে সে খাদানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ঠিক সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি রমেন কি ছবি তুলে ধরেছেন দেখবো আমরা। আমি দাঁড়িয়ে আছি কোটা পঞ্চায়েতের বলরামপুর ডাঙ্গায়। আমার পিছনে সেই মরণ খাদ, এবং এই মরণ খাদই পড়ে মৃত্যু হয় 7.5 বছরের সুব্রত সোরেনের। এবং স্বভাবতই দেখতে পাচ্ছেন, মানে আমরা যে শুনেছি দুয়ারে সরকার, এবারে বলা যেতে পারে একদম দুয়ারে মোরাম খাদ। আমি একটু দেখাতে বলবো, সামনেই দেখুন বাড়ি, সামনেই বাড়ি, আদিবাসী পরিবারগুলি এখানে বাস করে, সেখানে বাড়ি, একদম বাড়ির উঠোনে কার্যত মোরাম খাদ। আমি এটা আরেকবার দেখাতে বলবো যে দুয়ারে মোরাম খাদ, মরণ ফাঁদ, এবং বাচ্চা ছেলে 7.5 বছরের মাছ ধরছিল, সেই মাছ ধরা দেখতে গিয়ে পড়ে গিয়ে তলিয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পর তার মৃতদেহ উদ্ধার হয়, এবং মোরাম কাটা যারা কাটছিল, পাশেও আরেকটা মোরাম খাদান তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে মরণ ফাঁদ। তারা এখান থেকে তারপরে যখন এই বাচ্চা মারা যায়, ওই মরাম কাটতে কাটতে তারা মেশিন নিয়ে এখান থেকে চলে যায়, এমনটা বলছে এলাকাবাসী। স্বভাবতই দেখুন বাড়ির উঠোনে মোরাম খাদ হয়েছে, সামনেই বর্ষাকাল, এখনো সেইভাবেই জল জমেনি, তাতেই একটা বাচ্চার প্রাণ চলে গেল। এই ভরা বর্ষায় যখন জল ভর্তি হবে কি হবে অবস্থা, সেটা ভেবেই কিন্তু আতঙ্কিত এলাকার মানুষ। কোটার বলরামপুর ডাঙ্গা থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কিন্তু এই ঘটনার প্রশ্ন একাধিক উঠছে। একটা লোকালয়, সেই লোকালয়ের মধ্যে কিভাবে খাদান তৈরি পারমিশন দেয়, অনুমতি দেয় প্রশাসন, প্রশ্ন উঠছে। সেই প্রশ্নগুলি উত্তর অবশ্যই করার চেষ্টা করবো আমরা। তবে এটাকে পুরো বিষয় নিয়ে মৃত শিশুর পরিবার পরিজনরা কি বলছেন শোনা যাক এক এক করে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে দোষীদের উপযুক্ত শাস্তি চাই, পরবর্তীকালে আর কোনো মায়ের কল যেন না খালি হয়। বাচ্চারা কত লোক তো দেখতে গেছে, কেউ মাছ ধরছে, কেউ দেখতে গেছে, পাড়ে বসে আছে, হয়তো ছোট বাচ্চা কি করে পিছল পড়ে গেছে। আচ্ছা, এইদিকে বাড়ির পাশেই খাদান? হ্যাঁ, বাড়ি থেকে সামনে ওই যে বাড়ি, আর এই দূর হয়েছে। কেউ বললো না, কেউ কেউ বলছে ওদের জায়গা আছে, আমাদের জায়গা আছে, আমরা করতে পারি। কয়েকবার কত 2-3টা লোক গিয়েছে এরকম করে। আগে 2-3টে লোক মারা গেছে? হ্যাঁ, অনেকদিন আগে। এই ঘটনা ঘটার পর কেউ এসেছিল? কেউ আসেনি। পার্টির লোকরা বা না পঞ্চায়েতের লোক না। এখন আতঙ্কের মধ্যে রয়েছি। যার নামে কমপ্লেন করা হয়েছে সে এখন ঘরে এসে অনেক রকম হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। এবার আমরা ওর হয়ে মানে ওকে খুব ভয় লাগছে, কোন সময় কী করবে না করবে, তার জন্য যেন ওর জন্য আপনারা একটু ভালো ব্যবস্থা করুন। তবে এই বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা। কি আমরা শুনবো কি বলছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব, একই সঙ্গে কি বলছেন আদিবাসী সংগঠনের নেতা, শোনা যাক এক এক করে। হচ্ছে খাদান, সেটা হচ্ছে আনসাইন্টিফিক কাটা হচ্ছে ওখানে, এবং আনসাইন্টিফিক নয়, তাদের বাড়ির সামনেই মোটামুটি 1/2 কিলোমিটার দূরে এই খাদানগুলো কাটা দরকার ছিল, কারণ এগুলো হচ্ছে কোনো বৈজ্ঞানিকভাবে কাটা হচ্ছে না। এবং ডিপ যতটা হচ্ছে, যে কোনো আজ থেকে 10 বছর আগেও একজন ওখানে মারা গেছে, ঠিক ওই খাদানে নেমেছে, পিছল কেটে গেছে, সে আর কোনো পাড়ার মধ্যে এইভাবে খাদান, পাড়া এটা তো আমরা বলছি তো। এখন যেটা হয়, এই মোরাম মাটি বালি এগুলো তো আর কোনো ব্যাপার নয়। আর আমাদেরকে বিরোধী দিকে তো চুপ করে থাকতে বলেছে, আমরা চুপ করে আছি। চুপ করার রেজাল্ট এই হচ্ছে, আদিবাসীদের ছেলে, হ্যাঁ, সে হচ্ছে এই অল্প বয়সে সে মারা গেল। মা পূজা সোরেন উনি অভিযোগ দায়ের করেছেন, নবান্নতে মাননীয়ার কাছেও পাঠিয়েছেন, এবং ওখানকার ওসিকে, বুধবুদ ওসিকে, তারপরে আপনার ইয়েকেও পাঠিয়েছে, কমিশনারকেও পাঠিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো গুরুত্ব নেয়নি। এখনও দেখেছি আমরা এর সাথে কি ওখানকার যিনি পঞ্চায়েত প্রধান কিংবা জেলা পরিষদের যারা দায়িত্বে আছেন, এখনও পর্যন্ত তারা কেউ এখানে পৌঁছায়নি। যারা আছেন শাসক দলের ঘনিষ্ঠ ছাড়া তো এখানে তো আর কেউ চলে না। মাননীয়াকে এটার আমাদের একটা আবেদন থাকবে, যাতে এই ছোট বাচ্চা ছেলের পরিবারে যাতে কিছু বেনিফিট পাক, কিংবা এই অবৈধ যে মোরাম খাদানগুলো চলছে, বালি খাদানগুলো চলছে, এগুলো যাতে খুবই জলদি যাতে এগুলো যাতে বন্ধ করা হয়। না, কিন্তু এই বিষয়ের জন্য স্থানীয় যে প্রশাসনকে দায়ী করছে, এবং সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে বিষয় নিয়ে শুনবো আমরা। আক্রান্ত এই কারণেই বলি, আমার এখানে কিছু মানুষকে শিবগ্রাম থেকে আমাদের দল থেকে তাদের দলে নেওয়া হয়েছিল।
তিনারা দলে এসে ওই যে সিপিএমের নিয়ম নীতি, তাদের যে হারমাদের কাজ, সেইটাই একই পরিশেষে। কারণ আমরা যেটা দেখলাম যে কিছু জঙ্গলে গাছ কেটে বিক্রি করা, মানে তার গ্রামেরই সেই ট্রাক্টর করে বিক্রি করছিল, সেই গাড়ি এখনো সিজ হয়ে ডিএফও অফিসে গাড়িটা এখনো সিজ হয়ে আছে। মুরাম চুরি করতে দেবো না, তাই সেই হিংসা কিনায় অনুযায়ী এখানে আবার নামটাও ভরে দিয়ে আমাকে কালিমাদিত করা, আর তাদের জায়গা ভাবছে যে নিজেদের এটা ঢাকার জন্য এটা আমাকে কালিমাদিত করার জন্য আমার নাম দিয়ে ওই চিঠিটা করানো হয়েছে। দুয়ারে সরকারের প্রকল্প নয়, দুয়ারে খাদান, আর যার পরিণাম হলো কি না মৃত্যু। অবৈধ মোরাম খাদানে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশু। তৃণমূলের ব্লক সভাপতির নামে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন সেই শিশুটির মা। বুদবুদের কোটা পঞ্চায়েতে বলরামপুর ডাঙ্গার ঘটনা জানাচ্ছি আপনাদেরকে। তবে যেমন ভাবে বাড়ির কাছে মরণ ফাঁদ তৈরি হয়েছে এবং সেখানে পড়ে গেছে শিশুর মৃত্যু হলো, দিন আনা দিন খাওয়া মানুষগুলো বারবার এর প্রতিবাদ করেছিল, কোনোভাবে লাভ হয়নি। তবে এটাই বাস্তব চিত্র বুদবুদের বলরামপুর আদিবাসী পাড়া, যেখানে লোকালয়ের মধ্যে এভাবে খাদান তৈরি হচ্ছে, আর যাতে প্রাণ গেল এক রাত্রে। তবে পাড়ার মধ্যেই মোরাম খাদান করা নিয়ে প্রশাসন কিভাবে অনুমতি দেয়? নিজের সন্তানের মৃত্যুর জন্য এই আয়ুষ্গ্রাম ব্লক সভাপতি শেখ আব্দুল আলমকে দায়ী করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও করেছেন শিশুটির মা। নিট নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে এই নিটের কিন্তু আরো একটু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নিট দুর্নীতি তদন্তে নিউ টাউনের আবাসনে সেখানে কিন্তু জোরদার তল্লাশি চলছে, অমিতের ফ্ল্যাটে তল্লাশি চলছে এবং সেখানে বেশ কিছু তথ্য মিলেছে, একই সঙ্গে মিলেছে ডায়েরি। আরো একবার জানাবো আপনাদেরকে, এই যে নিট নিয়ে যে দুর্নীতি রয়েছে, নিট দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। নিউ টাউনে আবাসনে অমিতের ফ্ল্যাটে তল্লাশি চলছে, আর ঠিক সেই জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৈকত। সৈকত, এই যে ডায়েরি মিলল, সেখান থেকে কোন কোন তথ্য পেয়েছেন আধিকারিকরা? কি তথ্য এই মুহূর্তে তোমার কাছে রয়েছে? দেখো, নিউ টাউনের এই যে আবাসন, এই আবাসনে গতকালকে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন এবং সেখান থেকে অমিত কুমার, এই যে নিট দুর্নীতির অন্যতম প্রধান অভিযুক্ত বা বলা ভালো নিট দুর্নীতির প্রাইম অ্যাকিউজড সঞ্জীব মুখিয়া, সেই সঞ্জীব মুখিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এই অমিত কুমার। এই অমিত কুমার এই নিউ টাউনের এই যে আবাসন, এই আবাসনেই তার ফ্ল্যাট রয়েছে এবং এই আবাসনের ফ্ল্যাট থেকেই গতকালকে অমিত কুমারের ফ্ল্যাট থেকে মিলেছে একটি ডায়েরি এবং সেই ডায়েরিতে একাধিক ব্যক্তির নাম, তাদের ফোন নাম্বার এবং বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলি রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যাদের নাম এবং ফোন নাম্বার ডায়েরিতে রয়েছে তাদের কিনা, সেই বিষয়টা খতিয়ে দেখছেন। অন্যদিকে এই যে ডায়েরি মিলেছে, এই ডায়েরির ছাড়াও আরও বেশ কিছু ব্যাংক নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু ট্রানজাকশানের ডেটা পেয়েছেন। সেই ব্যাংক অ্যাকাউন্টটি এই অমিত কুমারের পরিচিত একজনের ব্যাংক অ্যাকাউন্ট নামে পরিচিত। শুধু তাই নয়, এই যে আবাসন, এই আবাসনে অমিত কুমার বিগত 10 দিন আগে এই আবাসনে এসেছিল, সঙ্গে একটি গাড়ি এবং একটি স্যুটকেস ছিল। সেই স্যুটকেসটিতে কি ছিল সেই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অমিত কুমার এই যে নিট দুর্নীতির তদন্ত, এই নিট দুর্নীতির তদন্তে অত্যন্ত একজন কি পার্সন বলা যায়, কারণ সঞ্জীব মুখিয়া এই দুর্নীতির প্রাইম অ্যাকিউজড বলে এখনো পর্যন্ত তদন্তকারীরা যাকে চিহ্নিত করতে পেরেছেন, সেই পলাতক সঞ্জীব মুখিয়ার ঘনিষ্ঠ এই অমিত কুমার। এই আবাসনেই তিনি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। গতকালকে সিবিআই এর যে তল্লাশি, সেই তল্লাশিতে অমিত কুমারের যে ফ্ল্যাটে তারা তল্লাশি চালিয়েছেন সেখানে ডায়েরির হদিশ মিলেছে। সেই ডায়েরিটা এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে ঠিক তাই সৈকত, গতকাল যে তল্লাশি চলে এবং সেই তল্লাশিতে এই ডায়েরি মিলেছে, যে গাড়িতে ফোন নাম্বার এবং একই সঙ্গে অ্যাকাউন্ট ডিটেলস। এবারে অ্যাকাউন্ট ডিটেলসগুলোকে ধরে কিন্তু সেই দিকে এগোতে চাইছেন আধিকারিকরা যে কোন কোন সত্য সামনে আসে। ধন্যবাদ তোমাকে সৈকত।